অনেক অনেক কিছু বলতে সময় অনেক কথা বলেছে, এই কথাগুলোর দিকে আমি ডেফিনিশনে না যাই যে স্বাস্থ্য আমাদের যে ব্যবস্থা সেটা যে কি পরিমাণ একটা অব্যবস্থাপনার মধ্যে আছে এবং শুরু থেকে সরকারের পক্ষ থেকে খুব জোরে জোরে বলা হয়েছিল যে আমরা খুবই ভালো প্রস্তুতি নিয়েছি, কিন্তু সেটাও কি চিত্র সেটা তো আমরা দেখেছি যে বলা হচ্ছে যে এটা একটা যুদ্ধ। সেখানে অন্যতম ফাইটার হচ্ছে স্বাস্থ্যকর্মীরা, শুধু ডাক্তাররা না, ডাক্তারদের সাথে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে নার্স কিংবা টেকনোলজিস্ট তারাও, তো সেখানে ডাক্তাররাই স্বয়ং N95 মাস্ক যেটা হচ্ছে একটা প্রাইমারি প্রোটেকশনের জন্য দরকার সেটাই পাচ্ছে না। তারপরে পিপিই কথা যেটা গাউনের মতো পড়ে সেটার কথা বলতাম, মাস্কই পাচ্ছে না। এবং এইটা স্বয়ং প্রধানমন্ত্রী যখন ভিডিও কনফারেন্সে তখন ঢাকার পরে যে সর্বোচ্চ আক্রান্ত জেলা নারায়ণগঞ্জের সিভিল সার্জন কিন্তু বলেছেন। তো এর মধ্যে দিয়ে ফুটে উঠে যে কি পরিমাণ একটা চরম অবস্থা। আপনি রাজধানীর পরে নারায়ণগঞ্জ সেখানেই পাচ্ছেন না। রাজধানীর যে ডেডিকেটেড হসপিটাল সেখানে ওই এখন মানে আছে যেটা বলে সবের জন্য 6 জনকে বিদায় করার জন্য 12 জন হাততালি দিয়ে দেখাচ্ছে, আবার ছাদের উপরে থেকে রোগীরা কিন্তু সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমরা খুব কষ্টে আছি, ডাক্তার সেখানে কিন্তু অব্যবস্থাপনার মধ্যে আছি, খাবার পাচ্ছি না। সুতরাং আমরা কোনটা বিশ্বাস করবো যে মানুষ সুস্থ হয়ে বাইরে ফিরে যাচ্ছে হাততালি দিচ্ছে, নাকি ছাদ থেকে রোগীরা তাদের কষ্টের কথা জানাচ্ছে? তো এইটা একটা বাস্তব চিত্র যে আমরা রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমার ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই যে একটা ক্রাইসিস, এটা তো বাংলাদেশ সারা একটা বিশ্বের ক্রাইসিস, এটা যদি অবশ্যই একটা জাতীয় ঐক্য দরকার। সেটা জাতীয় ঐক্য না হোক, যদি জাতীয় কমিটিও হতো সরকার, এই নামেও যদি সকল রাজনৈতিক দলের নেতৃত্বকে সাথে নিয়ে শুরু থেকে এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য একটা কার্যকর ভূমিকা নিত, তাহলে আজকে আমরা এই সাফারিং এ এতটা পড়তাম না। এখনো তো শুরু হয়নি, চূড়ান্ত পক্ষে আরো আমাদের অপেক্ষা করতে। কারণ যে জিনিসটি আমাদের ধরেন শ্রদ্ধা আরেকটা বাংলাদেশের যে নোবেল বিজয়ী ডক্টর ছোট্ট একটা লেখা লিখেছিলেন যে আমরা সময় হারিয়ে ফেলছি, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা 2.5 মাস সময় পেয়েছি। এটা যখন ডিসেম্বরে চায়না কিংবা তারপরে জানুয়ারির শুরুর দিকে অন্যান্য দেশকে অ্যাফেক্টেড করলো, তো আমাদের দেশের সরকার এখানে কি ব্যবস্থাটা নিল? তারপরে বুঝলাম তাদের যেটা বলে যে দূরদর্শিতার যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু যখন শনাক্ত করা হলো 8ই মার্চ, তারপর থেকে কি করা হলো এখন পর্যন্ত এটা আপনারা জানেন কিনা যে এই যে একটা সাধারণ ছুটি চলছে, একটা জাতীয় দুর্যোগ আইন রয়েছে, সেই আইনটার বলে এই দুর্যোগকে কি মোকাবিলা করা হচ্ছে, নাকি সংক্রামক ব্যাধির যে একটা আইন আছে সেই আইনের আলোকে করা হচ্ছে? কোনো একটা আইন আমার দৃষ্টিতে প্রপার ভাবে মেনটেন করা হচ্ছে না, বরঞ্চ এই যে ধর লকডাউন করে এই সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটিতে মানুষ এনজয় করার জন্য আমরা শুরু থেকে দেখেছি বিচে চলে গেছে, কারণ তাদের মধ্যে তো ওই কনসিয়াসনেসকে আমরা গ্রো করতে পারি না যে এটা এই ভয়াবহতার কারণে এরকম একটা ছুটি ঘোষণা করা হয়েছে। আর লকডাউনের কথা বলছে, আপনারা যদি লক্ষ্য করে দেখবেন শুরুর দিকে যখন সেনাবাহিনীর ভাইরা যখন নেমেছিল ভালো একটা রেসপন্স ছিল। আমি নিজে বাইরে একবার সেনাবাহিনী গাড়ির সাথে দেখা ছিল, আমি নিজে পিছনের মতো খেয়েছিলাম যে কি না কি বলে আবার। তো সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট বলেন, ভয় বলেন, বা তাদেরকে একটা যেটা বলেন যে তাদের যে জবাবদিহিতার স্বচ্ছতা, নানা কারণে তাদের প্রতি মানুষের একটা প্রত্যাশা আছে এবং মানুষ তাদেরকে সেই জায়গাটা মনে করে। শুরুর দিকে তারা যেভাবে পারফরমেন্স করলো, কিন্তু আমরা দেখছি পরবর্তীতে খুব হতাশাজনক যে লকডাউনকে আমি যে জায়গা থেকে আসলাম তারা রাস্তা থেকে বিশেষ সোশ্যাল ডিস্টেন্সিং মানুষ গা ঘেঁষে বাজার করতেছে। সুতরাং সেক্ষেত্রে আপনি যদি বলেন যে লকডাউন হচ্ছে আমরা মেনটেন করতেছি, সেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য আরো বিপদ থেকে আসছে এবং গার্মেন্টস খোলা নিয়ে যে দ্বিচারিতা বা দ্বিমুখিতা হলো, আমাদের একটা জাতীয় কমিটি করা হলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রধান। কিন্তু খুবই ফানি বিষয় যে স্বাস্থ্যমন্ত্রী জানে না যে আপনার গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেবে, তিনি প্রকাশ্যে বলতেছেন। তিনি জানেন না আপনার রমজান উপলক্ষে দোকানপাটের টাইমটা 2টা থেকে 4টা পর্যন্ত করা আছে। দ্যাট মিন্স একটা চরম সমন্বয়হীনতা সরকারের কাজের মধ্যে সেটা দেখা যাচ্ছে। আমরা একটা কথা বলছি, আজকে আমাদের বাংলাদেশে গণতন্ত্র না থাকার কারণে, নির্বাচিত একটা সরকার ব্যবস্থা না থাকার কারণে আজকে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, বিভিন্ন বিশিষ্টজনদের মতামতকে মূল্যায়ন করা হচ্ছে না। এটা তো একটা ওয়ান পার্টি স্টেটের দিকে যাচ্ছে। একজন ব্যক্তিকে শুধুমাত্র হাইলাইট করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি বলবেন, আবার কি বলবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রী মানে ওইভাবে দেখা দরকার। স্পেশাল স্বাস্থ্যমন্ত্রী রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তো আমাদের অর্থমন্ত্রী রয়েছে। সব বিষয় কেন
আপাকে হস্তক্ষেপ করতে হবে, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। তাহলে এতগুলো মন্ত্রী আমরা নিয়ে আমাদের কি হবে? আমরা দেখি খুবই অবাক হই। আমরা যখন বিভিন্ন সিভিল সার্জন বা বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সাথে, জেলা প্রতিনিধিদের সাথে কনফারেন্স হয়, 3 মিনিটের বক্তব্যে 2 মিনিট স্তুতিমূলক বক্তব্য। এটা কি একটা সভ্য দেশের চরিত্র? এটা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ না। আমরা একই সাথে দেখতে চাই, আপনি যদি প্রেস কনফারেন্সে বিভিন্ন বক্তব্যগুলো শুনেন, গাজীপুরের পুলিশ সুপারের কথা শুনেন, ডাইরেক্ট অ্যাড্রেসিং যে স্যার আমাদের এখানে এই সমস্যাটা হচ্ছে, পিপির কথা বলে, গার্মেন্টসের অনুপন্ন বানানো হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনি একজন সরকারি আমরা আপনার রাজনৈতিক দলের চাকর নয় যে আপনার তেলবাজি করতে হবে, স্থিতিমূলক কথাবার্তা করতে হবে। এই সমস্ত বলে আজকে আমরা বলা হচ্ছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ওই একেবারে দল কেনা ব্যক্তিদের মাধ্যমে বলা চলে যে একটা মানে ব্যর্থতার চরম জায়গা নিয়ে এসেছিল। তারপরে আমরা একটা কথা বলতে চাই, যেহেতু এই দুর্যোগে এখন পর্যন্ত এই মুহূর্তে আমরা রাজনীতির পরেও আমাদের চেষ্টা করতে হবে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার জন্য। সেজন্য আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি ভেবে থাকেন যে 3 মাসে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন, আপনি বোকার সঙ্গে বাস করবেন। কারণ এরপরে যে অর্থনৈতিক মন্দাটা দেখা হবে, দেশে বেকারত্ব বাড়বে, সামাজিক এবং আইন শৃঙ্খলার অবনতি হবে, সামাজিক অপরাধ বাড়বে, মানুষের মধ্যে রাহাজানি, চিন্তায় খুন খারাপি বাড়বে। সেই ধরনের একটা আমরা যে দুর্ভোগের দিকে না যায়, দুর্গতির দিকে না যায়, সেজন্য এখন থেকেই দুটো বিষয়কে মোকাবেলা করার জন্য আপনি অচিরেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা অনলাইন কনফারেন্স করেন বা যেভাবে বলেন আপনি তাদেরকে নিয়ে কাজ করার জন্য একটা ঐক্যের ডাক দেন। মুখে ঐক্যের কথা বলবেন আর কাজ করতে তাদেরকে ডাকবেন না, একটু ফালতু কথা, এটা ফানি কথা। আপনি মুখে বলেন এক, কাজ বলেন আর এই কথা দিয়ে তো জাতির কিছু হবে না। আমরা তো এই জগৎটাই দেখেছি। সুতরাং বর্তমান সংকট মোকাবেলায় আজকে যেমন ইউরোপ আমেরিকার দেশগুলো যেভাবে শুরু থেকে ট্যাকেল দিতে পেরেছিল, কিন্তু এখন তারা বলতেছে যে আপনার মে মাসের সেকেন্ড উইক বা জুনের শুরুর দিকে অনেক দেশ লকডাউন খুলে দেবে। কারণ তারা তো এটা সুন্দরভাবে প্রোটেকশন করেছে। চায়নার কথা বলেন, তারা একটা ফেসবুক অ্যাপসকে, উইচ্যাটের মতো একটা অ্যাপ, যখন একটা লোককে ট্রেস করেছে যে সে আক্রান্ত, সে কোথায় কোথায় গেছিল, কার কার সাথে মিশেছিল, সেই ডাটাটা কালেক্ট করে চট করে তাদেরকে আলাদা করে রেখেছিল আর সংক্রমিত হতে দেয়নি। অথচ আমরা যেভাবে হাট বাজারে, কারণ বাজারে কথা দেখেন, মিডিয়ার একদম মুখের সামনে, সেটা নিয়ে আমি গণমাধ্যমে খুব একটা রিপোর্ট দেখেছি। লোকজন তো মিছিলের মতো লোকজন, কোথায় সোশ্যাল ডিস্টেন্সিং? রাজধানীতে যদি এই হয়, তাহলে গ্রামের মানুষ কিভাবে কিসের সোশ্যাল ডিস্টেন্সিং মানবে? সুতরাং এটা হচ্ছে না। এখন যে আজকে আমাদের জাফরুল্লাহ চৌধুরী কিংবা আমাদের এই রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে নিয়ে অচিরে একটা কমিটি করে সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজে। বর্তমান সংকট হচ্ছে যে লকডাউনে শীত করতে হবে এখন পর্যন্ত, কারণ এখন যদি শিথিল করি সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। যদি গার্মেন্টস যেমন খুলে দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকরা জয়েন করেছে গার্মেন্টসে, পরীক্ষা করে দেখা গেল তারা আক্রান্ত, তারা তো তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এই ধরনের তাহলে ভুল সিদ্ধান্তের মাধ্যমে আপনি বলছেন প্রোটেকশনের পরিবর্তে দেশের অর্থনীতিকে বাঁচানোর পরিবর্তে কিন্তু বিপদ ডেকে আনছে। তখন 2 চোখে কান্না করে পানি লোক চলে গেলেও কিন্তু পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো থাকবে না। এখনো যে সময় আছে, এখন আমরা যতটুকু সময় পাই আমরা যেন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। 2 কোটি পরিবারের কথা বলা হচ্ছে, কত দরিদ্র পরিবারে আপনি প্রস্তাব দেন বিএনপিকে যে আপনারা 50 লাখ বা 20 লাখ মানুষের খাদ্যের আপনারা এই এলাকা বা এই এলাকায় এই পরিবারগুলোকে আপনারা পৌঁছাবেন। অন্যান্য সামাজিক সংগঠন, কর্পোরেট ব্যক্তি প্রতিষ্ঠানকে আপনারা বলেন যে আপনারা আমাদের 5 লাখ মানুষের দায়িত্ব নেন, আমরা সরকারের পক্ষ থেকে আমরা 1.5 কোটি মানুষের দায়িত্ব নেব। তো এইভাবে যদি একটা কাজ করেন, আপনি যদি মানুষকে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি কল করেন রাজনৈতিক দলগুলোকে, তারা কিন্তু এরকম একটা ক্রাইসিসে সাড়া দেবে। কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন বারবার, কারণ আপনারা একটা ইগো প্রবলেম আছে, আপনাদের মধ্যে একটা ভয় আতঙ্ক যে আমরা যদি রাজনৈতিক দলগুলোকে নিয়ে কেউ এই ধরনের একটা আয়োজন করি, কারণ আমাদের চেয়ারটাই সরে যাবে। তো এই আতঙ্কের কারণে আপনারা কি করবেন না করবেন আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কি কর্তব্য বিমূঢ় হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এবং এই সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বিশেষ করে যে এই যে বেকারত্ব বাড়বে, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত হবে, কৃষি সেক্টরকে গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের অর্থনীতির যে অন্যান্য দিকগুলো, যেমন রপ্তানি বলেন, গার্মেন্টস বলেন, তারপরে আপনি বলেন এই মৎস্য শিল্প, যে চিংড়ি টিংড়ি যেগুলো বাইরে রপ্তানি করতে, এইসব জায়গার মধ্যে এখন ধাক্কা খাচ্ছে, অনেক জায়গার অর্ডার ক্যান্সেল হচ্ছে, সামনে আরো ক্যান্সেল হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেহেতু কৃষি প্রধান অর্থনীতির দেশ হিসেবে আমাদের কৃষিকে খুবই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা খুবই হতাশ যে বারবার বলেও আজকে দেখি ময়মনসিংহের 2 টাকায় করলা হয়েছে, শশা বেচতে পারতেছে না। তো তাহলে এই কৃষক কিভাবে ফসল ফলাবে? ভোলাতে দেখলাম 17 লাখ মেট্রিক টন রবি শস্য
নষ্ট হয়ে গেছে। কৃষকদের যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে তারা কিভাবে কৃষিকাজে আবার ফিরবে? এখন ক্ষতিপূরণ দেবেন যদি আপনি চোর বাটপাড়ের স্তর মেনটেন করে দেন, যে আপনি ওই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং যেভাবে বাস্তব অবস্থা গ্রামের খোঁজ নেন, যে ইউনিয়নের একটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যে কিভাবে দলীয়করণ করা হচ্ছে, যদি খোঁজ নিতে ট্রাক পাচ্ছে কারা, যারা আওয়ামী লীগের মিছিল মিটিং করে, আওয়ামী লীগ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা। আমি এখন চ্যালেঞ্জ 70% কারের যতটুকুই দিচ্ছে 70% হচ্ছে আওয়ামী লীগের লোক। কারণ আমার এলাকা থেকে আমি এখন ছাত্র প্রতিনিধি, মানুষ তো মনে করে দেশের ছাত্র প্রতিনিধিরা যেভাবে টেন্ডারবাদী, চাঁদাবাদী, পুরে টাকা পয়সা কামায়, তো বিভিন্ন কোনায় টাকা পয়সা আছে, তাহলে খালি ফোন দিচ্ছে এলাকাতে বাবা। কারণ আমার এলাকায় একেবারে একটা নদী বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, চর বিশ্বের চর দুইটা ইউনিয়ন, চতুর্দিকে নদী। সেখানে মানুষ ফোন দিচ্ছে যে এখানে কাজ দিচ্ছে না। একজন 65 বছর বয়সের মানুষ আমাকে ফোন দিল যে আমাকে কাজ দেয়, যে আমি নাকি গরিব না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি ফোন দেন মিডিয়ার সামনে, আমার ইউনিয়নে যদি জরিপ করা হয় 5 জন দরিদ্র মানুষ, ওই ব্যক্তি তার মধ্যে একজন, ওই ব্যক্তিকে আপনার ওই পয়সা ভাতা দিচ্ছে না, বিজেপি কি বলে কিছু দিচ্ছে না, তার পাচ্ছে না। খোঁজ দিয়ে দেখেন এইভাবে রাজনীতিটা এমন ভাবে করা হয়, সুতরাং এরকম করলে কিন্তু সংকটটা বাড়বে। তাই আমরা সরকারকে অনুরোধ জানাই যে আজকে আমরা যতই বলি আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই, এখনো সময় আছে, সবাইকে ডাকেন, দূরদর্শী পরিকল্পনা করেন। কারণ বাংলাদেশ এখনো যে সম্ভাবনা আছে, আমরা যদি সুন্দরভাবে পরিস্থিতিকে ট্যাকেল দিতে পারি, আমরা অনেকটা অর্থনৈতিক মন্দা থেকে কাটাতে পারবো। অন্যথায় আমাদের শুধু জাফর স্যার এখানে 74 দুর্ভিক্ষের কথা